আর একটা ইন্টারেস্টিং প্রশ্ন বলে, স্যার আপনি বলছেন যে নবাবী আমলে বা প্রাক ব্রিটিশ যুগে ভারতের শিক্ষা ব্যবস্থা এত উন্নত ছিল, তো ভারতের শিক্ষা ব্যবস্থা এত উন্নত হলে নাম্বার ওয়ান আমাকে দুটো প্রশ্নেরই উত্তর দিতে হবে। এক হচ্ছে এই কী করে বিদেশিরা অর্থাৎ মুসলমানরা বাইরে থেকে আসা বা বাইরে থেকে আসা ইউরোপিয়ানরা ব্রিটিশরা কী করে ভারত দখল করলো, আমরা কেন বিদেশিদের কাছে বারবার হেরে গেলাম, একটা শিক্ষা ব্যবস্থা কেন এরকম হলো যে আমরা বিদেশিদের কাছে বারবার হেরে গেলাম, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন ব্রিটিশ শিক্ষাকে প্রমোট করতে বললেন, কেন দেশীয় শিক্ষাকে প্রমোট করলেন না। ওকে, আর দুটো প্রশ্নেরই উত্তর আছে ঐতিহাসিকভাবে। আমি প্রথমটা আগে খুব কুইকলি দিয়ে দিই। দেখো, তুমি যদি মহাভারতের যুগে যাও, মহাভারতের যুগে গিয়ে দেখবে একটা অদ্ভুত জিনিস দেখতে পাবে। রামায়ণ বা মহাভারতের যুগে যিনি গুরু, যিনি শেখাচ্ছেন, যিনি বেদ শেখাচ্ছেন, যিনি শাস্ত্র শেখাচ্ছেন, যিনি ন্যায় শেখাচ্ছেন, লজিক শেখাচ্ছেন, সেই দ্রোণাচার্য, তিনিই আবার অস্ত্র শিক্ষা দিচ্ছেন। সেই পরশুরাম, যিনি শাস্ত্র শেখাচ্ছেন, তিনি অস্ত্র শিক্ষা শেখাচ্ছেন। অর্থাৎ অস্ত্র শিক্ষা, মিলিটারিজম was a compulsory part of education during the time of রামায়ণ and মহাভারত। তারপর ভারতবর্ষে যেটা হলো, খ্রিস্টপূর্বাব্দে মোটামুটি সেকেন্ড অ্যান্ড থার্ড সেঞ্চুরিতে সম্রাট অশোকের পর যেহেতু প্রবলভাবে তখন জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম ঢুকে গেছে এবং বৌদ্ধ ধর্মের কাছে লোকজন বৌদ্ধ হয়ে যাচ্ছে, আর মানে বৌদ্ধ ধর্মে অ্যাপিল তো বেশি, আর সেখানে লোকজন বৈদিক হিন্দু আর হতে চাইছে না। তো তখন হিন্দু ধর্মে অনেকগুলো রিভাইভাল মুভমেন্ট হয় বৌদ্ধ ধর্মকে আটকানোর জন্য। তো আমাদের একটা অবভিয়াসলি মাধবাচার্যের বৈষ্ণব। এবং আমরা কি দেখব যে মহাভারতের কৃষ্ণ একজন যোদ্ধা, মহাভারতের কৃষ্ণ একজন পলিটিশিয়ান, বোথ পলিটিশিয়ান এবং যোদ্ধা মহাভারতে। কিন্তু বৈষ্ণব ধর্মে কৃষ্ণকে একজন প্রেমিক হয়ে গেলেন। সেখান থেকে মানে রাধার কনসেপ্ট তো মহাভারতে ছিলই না, পরবর্তীকালে বৈষ্ণবরা নিয়ে আসলো, কারণ বৈষ্ণব ধর্ম ওয়াজ এ কাইন্ড অফ এ রেসপন্স টু বুদ্ধিজম, প্যাসিফিজম অফ বুদ্ধিজম, রাইট? তো প্যাসিফিজমটা তখন জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের মধ্যে দিয়ে ভারতে ঢুকে গেছে। ফলে আমরা যেটা দেখব যে দ্রোণাচার্য, পরশুরাম যে গুরু একই সাথে অস্ত্র শিক্ষা দিচ্ছেন, তিনি অঙ্ক শেখাচ্ছেন, তিনি বেদ শেখাচ্ছেন, পরবর্তীকালে ভারতের গুরুকুলের যে শিক্ষা সেখান থেকে শাস্ত্রটা রয়ে গেল, কিন্তু আর অস্ত্র শেখাচ্ছেন। অর্থাৎ ভাবা যাচ্ছে না, যখন আপনি সেভেন্থ সেঞ্চুরিতে শঙ্করাচার্য এলেন, শঙ্করাচার্যের মধ্যে যারা ভারতীয় মানে হিন্দু গুরুরা যখন তৈরি হলেন, তারা কিন্তু তখন শুধুমাত্র সেই শাস্ত্র শিক্ষায় দিচ্ছেন, তারা অস্ত্র শিক্ষা দিচ্ছেন না। অর্থাৎ হিন্দু ডিএনএর মধ্যে যে অস্ত্র শিক্ষার ব্যাপারটা ছিল, মিলিটারিজমটা ছিল, সেটা কিন্তু গুপ্ত যুগেই ভ্যানিশ করে গেছে। কিন্তু তারপরেও কিন্তু হিন্দুরা ফাইট দিয়েছে, দেয়নি তা নয়। যেমন ধরুন সেভেন্থ সেঞ্চুরিতে কী হলো, প্রথম এইথ সেঞ্চুরি যখন ইসলাম আসছে, আমরা দেখব যে ইসলাম কিন্তু একদম 711 এসে গেছে। কাকে? একদম সিন্ধে রাজা দাহিরকে হারাচ্ছেন গজনি মামুদ। কিন্তু তারপরে সেই 711 পর মোহাম্মদ ঘুরি আসছেন আরও 400 বছর বাদে। তাহলে এই 400 বছর কী হলো? এই 400 বছর ইসলাম কেন বা মুসলমানরা কেন ভারতে ঢুকতে পারলো না? সেই সময় কিন্তু ইসলাম কিন্তু প্রচণ্ড শক্তিশালী, তারা ইউরোপের অর্ধেক জয় করে নিয়েছে, তারা নর্দার্ন আফ্রিকা সব জয় করে নিয়েছে, অথচ ভারতে ঢুকতে পারছে না কেন 400 বছর? এই ইতিহাসটা আমাদের পড়ানো হয় না। এই ইতিহাসটা এইরকম যে হ্যাঁ, গাজনিতে সুলতান মাহমুদ জিতলেন, রাজা দাহির হারলেন, কিন্তু সঙ্গে সঙ্গে নর্থ ওয়েস্টের যে রাজপুত এই যে বিশাল ক্লায়েন্টটা ছিল, তারা সঙ্গে সঙ্গে অ্যালার্টেড হয়ে গেল যে আমরা যদি, কারণ তারা খবর পাচ্ছে না, তারা খবর পাচ্ছে যে ইসলাম পুরো রোমান সাম্রাজ্যটাই দখল করে নিয়েছে, ইস্টার্ন রোমান সাম্রাজ্য দখল করে নিয়েছে, এবং মানে ভারতবর্ষ দখল করা ইজ এ ম্যাটার অফ টাইম। সো দ্যাটস হ্যাপেন ইন 8th সেঞ্চুরি, রিমেম্বার দ্যাট। তখন কী হয়, একটা খুব লেস নোন ফ্যাক্ট আপনাকে ঐতিহাসিক বলি, যে ধর্মপালের ছেলে দেবপাল, তিনি আমন্ত্রণ পান, তিনি যেন প্রতিহার এবং অন্যান্য রাজবংশ, অ্যাকচুয়ালি পাল রাজাদের সাথে বাংলার মানে ওই আমাদের কোনো যে রাজবংশ এগুলোর সাথে যেগুলো যুদ্ধ চলে থাকতো, একটা প্রস্তাব দেওয়া হয় যে আপনি ফেডারেশনে যোগ দিন। অর্থাৎ এখন মুসলমানদের আটকাতে হবে, আপনি যদি এখন পূর্ব দিক থেকে, অর্থাৎ পাল রাজাদের বলছে, আপনি যদি এখন পূর্ব দিক থেকে অ্যাটাক করেন, আমাদের পশ্চিম দিক ফাঁকা হয়ে যাবে, এবং পশ্চিম দিক থেকে একবার মুসলমানরা আমাদের হারালে কিন্তু আপনাকেও হারাবে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ওয়ার্নিং দ্যাট পাল ডাইনাস্টি গট, দেবপাল। এবং দেবপাল সেটা বুঝে খুব আপনার অবাক লাগবে যে দেবপাল অ্যাকচুয়ালি ধর্মপালের ছেলে, তিনি অ্যাটাক করা বন্ধ করেন, কারণ তিনি দেখলেন যে সত্যিই যদি নর্থ ওয়েস্টের যে ভারতীয় সাম্রাজ্য, তারা যদি তাদেরকে যদি আবার অ্যাটাক করে দিয়ে যায়, তাহলে তারা দুর্বল হয়ে পড়লে মাছটা তিনিই খাবেন, কারণ ইসলাম চলে আসবে। তাহলে আপনি দেখুন, তখন একটা ভারতীয় রাজাদের মধ্যে একটা লুজ কনফেডারেশন তৈরি হয়। ওই 400 বছর দেখবেন ভারতীয় রাজাদের মধ্যে যুদ্ধ খুব কম হয়েছে, মোরাললেস। সে সময় ললিতাদিত্য ছিল কাশ্মীরের বিখ্যাত রাজা, যিনি কিন্তু উল্টে ইসলামিক শাসনকে আরও দূরে মানে আফগানিস্তান থেকেও সরিয়ে দিয়েছিলেন।
পাকিস্তান থেকে তো অনেক দূরে সরিয়ে দিয়েছিলেন। অর্থাৎ সেই সময় কিন্তু রাজপুত ক্ল্যান, যারা অ্যাকচুয়ালি সখন মানে বলতে পারেন যে মধ্য এশিয়ার ট্রাইবাল ফিউশন ছিল হিন্দুদের সাথে, তো তাদের মধ্যে কিন্তু একটা মিলিটারিজম ছিল। সেটা মানে অরিজিনাল হিন্দুদের মধ্যে মিলিটারিজম নষ্ট হয়ে গেলেও রাজপুতরা যেহেতু হুন রাজবংশ মানে হুন বংশ থেকে এসছে, যারা অ্যাকচুয়ালি মানে যোদ্ধা গোষ্ঠী মধ্য এশিয়ার, সেখান থেকে যেহেতু রাজপুতদের উদ্ভব, সেহেতু কিন্তু তাদের মধ্যে ডিএনএতে ছিল যেমন ওদের বাচ্চাদের একদম ছোটোবেলা থেকে মানে বনে শিকার করা থেকে শুরু করে দেয় মিলিটারিলি ট্রেন্ড সোজা কথা। এবং রাজপুতের ওপর ভরসা করেই কিন্তু হিন্দুরা ইসলামিক শাসনেও লড়েছে, মুঘল শাসনেও লড়েছে, এবং মুঘল শাসনের সময় তো রাজপুতানা ডাইনাস্টিগুলো রীতিমতো শক্তিশালী। অর্থাৎ মানে একটা ইকুইলিব্রিয়াম ছিল, হিন্দু সাম্রাজ্যের সাথে তাদের একটা ইকুইলিব্রিয়াম ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা ব্রিটিশদের থালে কেন আটকাতে পারলাম না। আমি এটাই বলছি যে বেসিক্যালি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ব্রিটিশদের আমরা আটকাতে পারিনি কারণ ব্রিটিশদের খাতে অনেক বেশি উন্নত পরিমাণ বন্দুক এবং গোলাগালাজ ছিল। ওই মির্জাফরের চক্রান্ত ভুল, কারণ আমি আবার বলেছি পলাশির যুদ্ধের আগেই একটা কলকাতায় বিশাল যুদ্ধ হয়ে গেছে, যেটা নিয়ে আপনারা হয়তো জানেন না। মানে পলাশির যুদ্ধ হয়েছিল জুন মাসে, তার আগে জানুয়ারি মাসেই অ্যাকচুয়ালি সিরাজের সাথে লর্ড ক্লাইভের একটা বিশাল যুদ্ধ হয়েছিল 6 দিনের জন্য ফোর্ট উইলিয়ামে। সেটাতে যেটা আলীনগরে সন্ধি করতে সিরাজ বাধ্য হন। 6 দিন না 7 দিন মতো যুদ্ধ হয়েছিল জানুয়ারি মাসে, এবং সেখানে কিন্তু ওই 3-4 হাজার কোম্পানির সেনা 40,000 সিরাজের সেনাকে পুরো উন্নত মানের কামান দিয়ে কাবু করে ফেলেছিল। সো মানে মির্জাফর থাকুক আর না থাকুক কিছু যায় আসতো না, বিকজ ব্রিটিশ হ্যাজ দ্য সুপিরিয়র ওয়েপন। তাদের কাছে যে কামান বাইগুলো ছিল তখন অনেক সুপিরিয়র ওয়েপন ছিল। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যেটা প্রশ্নটা উঠবে যে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত অস্ত্র তৈরি করলো না কেন। কারণ ওটাই তো বলছি যে আমাদের লোকজন ব্যবসা করতো, প্যাসিফিক হয়েছিল, কিন্তু যুদ্ধ করতে গেলে যে যুদ্ধবিদ্যার জন্য যে বিজ্ঞান বা প্রযুক্তি দরকার সেটা আসেনি। এবং সেটা কেন দুর্ভাগ্যজনক আমি বলি, সেটা একটা আরেকটা ইন্টারেস্টিং ইতিহাস, না ইতিহাসের মধ্যে ইতিহাস চলে আসে যে দেখুন এই যুদ্ধাস্ত্র তৈরি করার যে বিজ্ঞান, এইটা প্রথমে ছিল আরবদের মধ্যে, কারণ আরবরা একসময় যুদ্ধে সবচেয়ে বেশি সেরা, রাইট? সেখান থেকে শিখলো হচ্ছে ভেনিসিয়ানরা, কারণ ভেনিস আরবের সাথে সবচেয়ে বেশি ব্যবসা করতো। সেখান থেকে ইউরোপে নবজাগরণ হলো এবং মোটামুটি ইউরোপিয়ানরা শিখে গেল আরবদের কাছ থেকে কী করে আরও ভালো উন্নত মানে গোলা বানাচ্ছে, বরুদ বানাচ্ছে, কেমন বানাচ্ছে। কিন্তু ওই ইসলামিক শাসনই যখন ভারতে এসছে, মুঘল সম্রাট হয়েছে, মুঘলদের মধ্যে অস্ত্র নতুন বানানোর কিছু টেন্ডেন্সি ছিল সিজ ওয়ারফেয়ারের জন্য, কিন্তু অতটা গুরুত্ব দেয়নি। ফলে যেটা হয়েছে, এবং দেখুন আপনি ইউরোপিয়ানরা গোটা পৃথিবী জুড়ে তারা রাজত্ব করার চেষ্টা করছে, তারা নতুন অস্ত্র করছে, তাদের বানাতে হবে। মানে 10 জন ইউরোপিয়ান মিলে ধরুন কতজন, একজন মানে দেশের জন্য 1,500 জন স্প্যানিয়ার্ড মিলে পুরো একটা 1 লাখ ইনকার সৈন্যকে হারিয়ে দিয়েছিল পেরুতে, রাইট? উন্নত মানের অস্ত্র, উন্নত মানের কামান, গোলা, গারুদ, বন্দুকে। তো ন্যাচারালি ইউরোপিয়ানদের মধ্যে ব্যাপারটা ছিল যে আমরা অল্প কয়েকজন নিয়ে গিয়ে গোটা দেশটা দখল করতে হবে। তো দ্যাট ভেরি ফোকাস, দ্যাট ট্রেনিং ওয়াজ ভেরি ফোকাসড অন মেকিং নিউ আর্মস, যার জন্য ভারত অস্ত্রের দিক থেকে পিছিয়ে পড়ে, যেটা মূল কারণ। আর এবার প্রশ্ন হচ্ছে যে কেন রামমোহন আর কেন বিদ্যাসাগর ব্রিটিশ শিক্ষার উপর জোর দিলেন, কেন দেশীয় শিক্ষাকে অ্যাবন্ডন করতে হলো? এটার কারণ হচ্ছে যে তখন ভেঙে গেছে, অর্থাৎ বাঙালি অর্থনীতি তার আগে এসব স্কুলফুলগুলো সব ভেঙে গেছে। কারণ বাংলার পলাশি যুদ্ধের পর নেক্সট কোম্পানির শাসনে টিল পার্মানেন্ট সেটেলমেন্ট অফ 1793, ওই যে 40 বছর পলাশি যুদ্ধের পর পার্মানেন্ট সেটেলমেন্ট পর্যন্ত 40-50 বছর বাংলা তাতে পুরো ধ্বংস হয়ে গেছে, কেউ নেই তখন। ব্যবসা বাণিজ্য, পাঠশালা যা ছিল সব ধ্বংস হয়ে গেছে, যা পড়ে আছে রেমিনেন্ট। সেই সময় বেসিক্যালি ওয়ে অফ আর্নিং মানি, আমরা এখন যাকে জীবিকা ধারণ বলছি, চাকরির পর একটা ছিল যে কোম্পানিতে কাজ করা। যেমন রামমোহন রায় নিজেও কোম্পানিতে কাজ করতেন, উনি কোম্পানির হয়ে খাজনা করতেন, কালেক্টর ছিলেন আর কি, যারা পরবর্তীকালে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে আর কি, ওই পজিশনটা মুর্শিদাবাদে, রাইট? তো তখন উনি দেখলেন যে রামমোহন রায় বলুন বা বিদ্যাসাগর বলুন, এরা দেখলেন যে এখন যে অবস্থা তাতে বাঁচতে গেলে এই কোম্পানির কাজই হচ্ছে একমাত্র চাকরি, হচ্ছে একমাত্র শিক্ষিত লোকেদের জন্য চাকরি, এবং সেটা করতে গেলে লোকজনকে ইংরাজি শিখতে হবে, কারণ ইংরাজি না শিখলে তারা ব্রিটিশদের সাথে কাজ করতে পারবে না। এবং তার ইচ্ছাও ছিল যে তারা ব্রিটিশদের সাথে করে একটু উন্নত মানের হোক, যাতে উন্নত মানের জ্ঞান বিজ্ঞানটা পায়। এটা তো কোনো সন্দেহ নেই যে বিজ্ঞানের শিক্ষাতে পাশ্চাত্য সবসময় এগিয়ে আছে। সো ন্যাচারালি তার জন্য তারা পুশ করতে থাকেন যাতে লোকজন আরেকটু এনলাইটেন্ড হয় জ্ঞান বিজ্ঞানের ব্যাপারে। কিন্তু প্র্যাকটিক্যাল এডুকেশনের দিক থেকে অবভিয়াসলি ইন্ডিয়ান এডুকেশন মাচ বেটার ছিল, যে লোকজন ওখানে অ্যাকাউন্টিং শিখতো, লোকজন কী করে চুক্তিপত্র করতে হয় শিখতো। মাদ্রাসাতে তো চুক্তিপত্র, কারণ ইসলাম রিলিজিয়নটা, ধর্মটাই হচ্ছে চুক্তি করার ধর্ম, অর্থাৎ মানে ইসলাম ধর্ম সব কিছুই চুক্তির ওপর বেস করে না। তো পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ইজ ফুল অফ দ্যাট,
যার জন্য সবাই পার্সিয়ান শিখতো বাংলায়। সো থিংস আর নট সিরিয়াস, বাট ইট ইজ হোয়াট ইট ইজ।